মার্চ মাসে ঢাকার আকাশ কালো করে বৃষ্টি নামাটা অস্বাভাবিক ব্যাপার নয়। সেদিনও তাই হলো। দুপুর থেকে কালো মেঘ, বৃষ্টি নামলো ঠিক 4টে নাগাদ। রাতে ভারত যাত্রার ট্রেনের টিকিট কাটা আছে। মার্চের গরমে সিমলা মানালি গেলে ব্যাপারটা মন্দ হয় না, কিন্তু সবকিছু ঠিক থাকলেও মনের অবস্থা আকাশের কালো মেঘের মতো। গ্যাংটকে গন্ডগোলের পূর্ব অভিজ্ঞতার কথা ভেবে মনটা ভারত যাত্রায় জোরালো সায় দিচ্ছিল না, চাইছিল ভিন্ন কিছু। ভিসা প্রাপ্তির সহজলভ্যতার কথা বিবেচনা করে কয়েক মুহূর্তের মধ্যে নতুন গন্তব্য ঠিক হলো হিমালয় আর গোর্খা জনগোষ্ঠীর দেশ নেপাল। যত নীল নেপাল সিরিজে আমরা জানবো নেপালের ভিসা সংক্রান্ত তথ্য ও ভুল থেকে পাওয়া শিক্ষা সম্পর্কে, আর দেখব থামেলের নাইট লাইফ, কাঠমান্ডু শহর, বান্দিপুর নামের প্রশান্তিময় এক গ্রাম এবং পোখারা সারাংকোটের নৈসর্গিক সৌন্দর্য। আজকের পর্বে চলুন জেনে নেই কিছু দরকারি তথ্য আর দেখে নেই থামেলের নাইট লাইফ। 20 মার্চ ঢাকার বিষণ্ণ আর ধূসর দৃশ্যপট পেছনে ফেলে উড়োজাহাজ চলতে শুরু করে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। নেপালের আকাশ সীমায় পৌঁছে আবহাওয়া ভালো থাকলে প্লেন থেকে দেখা যায় অন্নপূর্ণা রেঞ্জ। এক ঝলক অন্নপূর্ণা দেখে রাজধানী কাঠমান্ডুর ভূমির দিকে আগাতেই চোখে পড়ে ছোট ছোট ঘরবাড়ি, সবগুলোই প্রায় কাছাকাছি উচ্চতার। গাছগাছালি তেমন একটা নেই, তবে নেপালে 7 রাত 8 দিন থাকার সময় সুউচ্চ ভবন খুব কমই চোখে পড়েছে। নেই পোস্টার বিলবোর্ডের দৃশ্য দূষণও, ফলে ভূমি থেকে নীল আকাশটা খুব সহজেই চোখে পড়ে। ত্রিভুবন বিমানবন্দরে নামার পর শুরু হয় ইমিগ্রেশন প্রক্রিয়া। এখানেই প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নেওয়া যাক। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে এয়ারে নেপালে যেতে খরচ কিছুটা বেড়েছে। আমি যাত্রার আগের দিন টিকিট কেটেছিলাম। দুজনে যাওয়া আসার জন্য গুনতে হয় 56,000 টাকা। তবে বেশ কয়েকদিন আগে টিকিট কেটে রাখলে খরচ কমতে পারে। নেপালে গিয়ে এক্সচেঞ্জের জন্য বাংলাদেশি টাকা নিয়ে যাওয়াটা আমার জন্য ছিল চূড়ান্ত বোকামি। এখানে রুপি, ডলার সহ অন্য দেশের মুদ্রার কদর থাকলেও বাংলাদেশি টাকার নেই। কয়েকটি প্রতিষ্ঠান টাকার বিপরীতে নেপালি রুপি এক্সচেঞ্জ করে, কিন্তু মান দেয় খুবই কম। এই ধরুন 10,000 টাকা এক্সচেঞ্জ করলে নেপালি রুপি পাবেন 6 থেকে 7,000। সুতরাং ডলার নিয়ে যাওয়াই উত্তম। তবে দেশের ব্যাংকগুলো বর্তমানে সাধারণ গ্রাহকদের কাছে ডলার বিক্রি কমিয়ে দিয়েছে। কালোবাজারে ডলার কিনে প্রতারিত না হয়ে ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে যাওয়াটাই উত্তম। আমি কোন ব্যাংকের কার্ড নিয়েছিলাম সেই তথ্য দিয়ে রাখছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ঢাকার বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশকে ফেস করতে সঙ্গে রাখুন এনওসি, ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট আইডি কার্ড এবং করোনার টিকা গ্রহণের সনদ। কাঠমান্ডুর বিমানবন্দরে পৌঁছে 15 দিনের ফ্রি ভিসা পেতে এত কিছু লাগে না। তথ্য ফর্ম পূরণের জন্য কম্পিউটার রাখা আছে, সেখানে পাসপোর্ট স্ক্যান করে বেসিক কিছু তথ্য দিয়ে সাবমিট করুন। এরপর সাবমিট কপির একটি ছবি তুলে রাখুন ফোনে। লাইন ধরে এবার ইমিগ্রেশন কর্মকর্তার কাছে যান। পূরণ করা ফর্ম আর পাসপোর্টের তথ্য ঠিক থাকলে পেয়ে যাবেন অন অ্যারাইভাল ভিসা। সার্কভুক্ত দেশগুলো থেকে নেপালে প্রথমবার ভ্রমণ করলে ভিসা প্রসেসিং ফি নেই, তবে দ্বিতীয় দফায় ভ্রমণ করলে $30 দিতে হয়। আপনি যদি প্রথমবার ভ্রমণ করেন তাহলে বিমানবন্দরে কম্পিউটার ফর্ম পূরণের সময় খেয়াল রাখুন, অনলাইন ফর্মে বাই ডিফল্ট ভিসা ফি $30 নির্বাচন করা থাকে। তাই ভিসার ধরন নির্বাচনের সময় সেটি পরিবর্তন করে 15 দিনের ফ্রি ভিসার অপশনে ক্লিক করুন। প্রক্রিয়াটা বুঝতে অসুবিধা হলেও সমস্যা নেই। সেখানে যাত্রীদের সহায়তার জন্য একজন বিমানবালা ও কয়েকজন কর্মী নিয়োজিত থাকেন। সাহায্যের জন্য তাদের কাউকে ডাকুন। বিমানবন্দর থেকে বেরোনোর পথে 500 নেপালি রুপিতে সিম কার্ড কিনে নিন। সব প্রক্রিয়া শেষে এবার ট্যাক্সি ভাড়া করে যাত্রা শুরু করি হোটেলের উদ্দেশ্যে। booking.com-এ আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম। আপনি ভ্রমণ পরিকল্পনার সময় booking.com ঘেঁটে হোটেলও ভাড়া দেখে নিতে পারেন। সেক্ষেত্রে নেপাল ভ্রমণে থাকার পেছনে কত খরচ হতে পারে সে ধারণা পেয়ে যাবেন। তবে দেশটিতে স্বল্প দূরত্বে যেতেও গাড়ি ভাড়া অনেক বেশি। বিমানবন্দর থেকে থামেলে যেতে ট্যাক্সি ভাড়া চালকরা 1000 রুপিও চেয়ে বসতে পারেন। এখানে সমাধান হলো পাঠাও অ্যাপ নেপালেও চলে, তাই নেপালের প্রেক্ষাপট অনুযায়ী যৌক্তিক ভাড়ায় চলাচল করতে চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
থামেলে আমি ছিলাম জেপি রোডের খাংসার হোম নামের হোটেলে। এখান থেকে থামেলের সেন্টার পয়েন্ট 2 থেকে 3 মিনিট হাঁটা দূরত্বে। কর্মীরা বেশ হেল্পফুল। ম্যানেজারের ঢাকাতেও ব্যবসা আছে, তাই বাংলাদেশ থেকে কেউ এই হোটেলে গেলে টুকটাক সমস্যার দ্রুতই সমাধান পেয়ে যেতে পারেন। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে ঘুরতে বের হই। অচেনা জায়গায় এদিক সেদিক হাঁটাহাঁটি করে সন্ধ্যায় যাই ত্রিবেদী সড়কের তিব্বত বুক স্টোরে। নেপাল হিমালয়ের ভূ প্রকৃতি, গোর্খা জনগোষ্ঠী, রাজনীতি সম্পর্কে জানার অসংখ্য বই মিলবে এ দোকানে। ভেতরে ভিডিও করা নিষেধ, তাই ছবিতে দেখে নিন ভেতরের দৃশ্য। পুরো নেপাল জুড়ে বসবাস প্রায় 3 কোটি মানুষের, তাই বিকেল বা সন্ধ্যায় শহরের মূল সড়কগুলোতেও যানজট তেমন একটা থাকে না। ফুটপাতও বেশ পরিষ্কার, হেঁটে ঘুরে শহর দেখতেও খুব একটা অসুবিধা হয় না। রাতের থামেল শহর বেশ আলোকোজ্জ্বল, নানা দেশ থেকে আসা পর্যটকদের আনাগোনা সর্বত্র। সন্ধ্যায় সবার ঠিকানা হয়ে ওঠে রেস্তোরাঁ কাম বারগুলো। থামেলে নাইট লাইফের অভিজ্ঞতা নিতে আমি গিয়েছিলাম পর্যটন মার্গের পার্পল হেজ রক বারে। বিশাল জায়গা জুড়ে এই রেস্তোরাঁ কাম বার। ভেতরে সিনেমা হলের মতো জায়ান্ট স্ক্রিন আর সামনে মঞ্চ। সেখানে প্রতি সন্ধ্যায় রেস্তোরাঁ খোলার সময় থেকেই কনসার্ট শুরু হয়, চলে মাঝরাত পর্যন্ত। গ্রাউন্ড ফ্লোরের পাশাপাশি আছে 2 ও 3 তলায় বসে কনসার্ট দেখার সুযোগ। এখানকার কর্মীদের ইউনিফর্ম অনেকটা মানি হেস্ট সিরিজের ডাকাতদের পোশাকের মতো, তবে ব্যবহারে তারা বেশ বিনয়ী। মার্চ রাতে এই রেস্তোরাঁয় পারফর্ম করে স্থানীয় একটি ব্যান্ড দল। তাদের কয়েকটি গান শুনতে শুনতে ভিডিও শেষ করা যাক। নেপাল ভ্রমণের আগামী পর্বে দেখবেন ইতিহাস ঐতিহ্যের শহর কাঠমান্ডু আর কিছু দর্শনীয় স্থান। একটি রহস্য উন্মোচনে কাঠমান্ডু গিয়েছিলেন বিখ্যাত বাঙালি গোয়েন্দা ফেলুদা। সে গল্পের আদলে যত কাণ্ড কাঠমান্ডুতে দেখতে ও শুনতে আশা করি মন্দ লাগবে না।